আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে অথেন্টিক অরেঞ্জ কেক অথবা মাল্টা কেকের রেসিপিটি শেয়ার করব। এই কেকটি যখন তৈরি করবেন তখন ঘরের চারপাশে মাল্টার এত সুন্দর একটি স্মেল ছড়িয়ে যাবে, সেই স্মেলটি নাকে গেলেই কিন্তু কেকটি খেতে ইচ্ছে করবে। ইউটিউবে অনেক রেসিপি থাকা সত্ত্বেও আমি দেখেছি অথেন্টিক যে মাল্টা কেকের রেসিপি সেটা কিন্তু সবাই শেয়ার করছে না। অনেক টিপস সহ আজকে একটি পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আমার রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। অরেঞ্জ কেক তৈরি করার জন্য আমি এখানে আলাম একটি বড় সাইজের মালটা নিয়েছি। এখন একটা গ্রেডারের সাহায্যে মালটার ওপরে যে কমলা কালার অংশটা আছে সেটাকে আমি গ্রেড করে নেব। এটাকে একটু সাবধানে গ্রেড করতে হবে, কোনোভাবেই সাদা অংশটাকে এর মধ্যে নেওয়া যাবে না, কারণ মালটার সাদা অংশটা ভীষণ প্রকার তিতা হয়। আর সেই তিতাটা যদি আপনারা কেকের মধ্যে ব্যবহার করেন সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা বেশি লাগবে আর কেকটা খেতে একটু হলেও তিতা লাগবে। আমি খুব ভালোভাবে ওপরের অরেঞ্জ কালারটাকে গ্রেড করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন সাদা অংশটাকে কিন্তু আমি গ্রেড করিনি, সেটা কিন্তু মালটার মধ্যেই আছে। এখন এই মালটাটাকে আমি কেটে সাদা অংশ থেকে আলাদা করে নিচ্ছি। ভিডিওটি দেখেই হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে এই কাজটি করছি। খোসাসহ মালটাটাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করলে সেই কেকটা কিন্তু স্মুথ হয় না, আর কেকটা খেতে অতটা বেশি ভালো হয় না। মালটার ওপরে যে হলুদ অংশটা আছে সেটার মধ্যেই কিন্তু মালটার স্মেলটা পাওয়া যায়, আর এই জন্যই হলুদ অংশটা ব্যবহার করা। তবে সাদা অংশটার কোনো কাজই নেই, এটা তিতা ছাড়া আর কিছুই না। খোসা থেকে আমি মালটাটা সরানোর পর যে বাকি অংশটা ছিল সেটা চিপড়িয়ে রসটা নিয়ে নিয়েছি, আর এই তিতা অংশটাকে আমি ফেলে দেব। একটি ব্লেন্ডারের জারে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। যে পরিমাণ ময়দা নিব ঠিক সেই পরিমাণ চিনি এখানে ব্যবহার করতে হবে। মালটা থেকে গ্রেট করা অংশটা সহ মালটার ভেতরে যা কিছু আমি বের করেছিলাম সেটা এই ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে গলে যায়, আর তারপর স্ট্রেনারের মধ্যে দিয়ে এটাকে ছেঁকে রসটা আলাদা করে নেব। মালটা কেকটা একটু টক মিষ্টি হলে সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে, তাই অতিরিক্ত চিনি দিয়ে একদম মিষ্টি করে কেকটা তৈরি করতে যাবেন না। খুব ভালোভাবে ছাকার পর এই অংশগুলো বের হয়েছে, আর এটাকে আমি ফেলে দেব। আজকে আমি 2টা ডিম দিয়ে এই মালটার কেকটি তৈরি করব, এই জন্য রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নিচ্ছি। এখন এখানে অ্যাড করছি অরেঞ্জ ইমালশন। এই ইমালশনটা ব্যবহার করার ফলে এই কেকের মধ্যে সুন্দর একটি কালার আসবে, আর এটা কিন্তু এসেন্সেরও কাজ করে। ইমালশনটা ব্যবহার করার ফলে অরেঞ্জের ঘ্রাণটা আরও বেশি তীব্র হবে। তবে আপনাদের হাতের কাছে যদি এটা না থাকে সেক্ষেত্রে আপনারা অরেঞ্জ এসেন্স সাথে একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করতে পারেন। আর হাতের কাছে যদি এইসবের কিছুই না থাকে সেক্ষেত্রে জাস্ট সামান্য পরিমাণে ভিনেগার ব্যবহার করবেন, এতে করে কাঁচা ডিমের ঘ্রাণটা চলে যাবে। ডিম দেওয়ার পর খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, আর তারপর আমি এখানে অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সামান্য পরিমাণে ভিনেগার দিয়ে দিচ্ছি, এতে করে ডিমের স্মেল আসবে না। এখন আমি এটাকে আরও কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে আমি এখন মিশ্রণটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এখানে শুকনো উপকরণগুলোকে চেলে ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, তার সাথে অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। শুকনো উপকরণগুলোকে চেলে এখন আমি এই মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কেক তৈরি করার ক্ষেত্রে শুকনো উপকরণগুলোকে অবশ্যই চেলে ব্যবহার করতে হবে। আমি এখানে একবারে চেলেই শুকনো উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি, তবে আপনারা 2 বারে এই শুকনো উপকরণগুলোকে এই লিকুইড মিশ্রণের সাথে মিশিয়ে নেবেন। এখন একটি স্প্যাচুলা দিয়ে আমি কেকের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে একটা হ্যান্ড উইক্স নিয়ে নিচ্ছি, আর হ্যান্ড উইক্সের সাহায্যে এই ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানা দানা ভাব না থাকে। ব্যাটারটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখন যেই মোল্ডের মধ্যে আমি কেকটা বেক করব সেটা নিয়ে নিচ্ছি। মোল্ডের নিচের অংশে আমি তেল মাখিয়ে একটি পেপার দিয়ে এই মোল্ডটাকে আগে থেকেই তৈরি করে নিয়েছি। কেকের ব্যাটারটাকে ওপর থেকে এই মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। চামচের সাহায্যে আমি মাঝখানে একটু তেল দিয়ে দিচ্ছি, আর চামচটা দিয়ে এভাবে একটু
ডিপ করে নিচ্ছি। এতে করে কেকটা যখন বেক হবে এটার উপরটা পুরো বেকারির মতো হয়ে যাবে। সিলভারের হাঁড়িতে আমি কেকটাকে বেক করব 25 মিনিটের মতো। কেকটাকে মিডিয়াম লো আঁচে বেক করতে হবে আর ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে। ঢাকনায় যদি কোনো ফুটা থাকে সেটা কিন্তু বন্ধ করে দিতে হবে। কেকের মোলটাকে আমি একটা স্ট্যান্ডের উপর বসিয়ে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কেক যদি আপনারা সিলভার অথবা স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে বেক করেন সেই ক্ষেত্রে কেকের উপর সুন্দর একটা কালার আসে। আর এই কেকটাকে মিডিয়াম টু লো আঁচে বেক করতে হবে। একদম লো আঁচে দিয়ে কেকটা বেক করলে কেকের ওপর সুন্দর কালার আসে না। ঢাকনা দিয়ে ঢেকে কেকটা 15 মিনিট বেক করার পর আমি এর ওপর কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিট বেক করে নেব। আর 10 মিনিট পর দেখতেই পারছেন কেকের ওপর সুন্দর একটি কালার চলে এসেছে। আর এই কেকটাও কিন্তু হয়ে গিয়েছে। কেকের ওপরের কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কেকটা সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। এই জন্য আমি আর কাঠি দিয়ে চেক করলাম না। কেকটা গরম থাকা অবস্থায় একটা কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখবো। এতে করে কেকটা অনেকটাই ময়েস্ট থাকবে। গরম থাকা অবস্থায় কেকটা খোলা রাখলে সেটা কিন্তু ড্রাই হয়ে যায়, খেতে ভালো লাগে না। কেকটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে মোল্ড আউট করে নেব। ঠান্ডা হয়ে গেলে কেকটা একটু চুপসে যাবে। এটা সব কেকের ক্ষেত্রেই কিন্তু হয়। কেকটাকে সম্পূর্ণ ঠান্ডা করার পর এটাকে মোল্ড আউট করতে হবে। গরম থাকা অবস্থায় মোল্ড আউট করতে গেলে কেক কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দেখতে পাচ্ছেন কেকটা কতটা পারফেক্টলি বেকড হয়েছে। আমি এখন কেকটাকে আপনাদের কেটে দেখাচ্ছি। কেকটা কাটার সময় এত সুন্দর একটি স্মেল বের হচ্ছিল আর স্মেলটা এতটাই স্ট্রং ছিল পুরো ঘর এটার ঘ্রাণে ভরে গিয়েছিল। আর এই কেকটা কতটা সফট হয়েছে দেখেন। এটা খেতে যে কি মজা ছিল আসলে আপনারা একবার তৈরি করে না খেলে বুঝবেন না। আশা করছি রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।